দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। অর্থবছর শেষে মূল্যস্ফীতি নামবে ৫% নিচে। আশা বাংলাদেশ ব্যাংক গভর্নরের। আইন শৃঙ্খলা উন্নতি ছাড়া আসবে না কাঙ্ক্ষিত বিনিয়োগ। সরকারের লক্ষ্য অনুযায়ী মূল্যস্ফীতি কমিয়ে আনা সম্ভব নয় মত বিশ্লেষকদের। বাজার ব্যবস্থাপনা পরিবর্তন আর কর্মসংস্থানের স্থবিরতা দূর করার তাগিদ। নিউ মর্নিং টার্মিনাল বিদেশিদের দেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টের দ্বিধাবিভক্ত রায়। এক পক্ষ চুক্তিকে বৈধ বললেও দ্বিমত অন্য পক্ষের। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। চলতি অর্থবছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি ৫% নিচে আসবে। নীতির ধারাবাহিকতা থাকলে পরবর্তী সরকারের সময় তা ৩% নিচে নামবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে বিনিয়োগ সংলাপ আয়োজনে তিনি একথা জানান। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে বাংলাদেশ ব্যাংকের নেওয়া পদক্ষেপের সুফল মিলবে না। ব্যাংক ঋণের উচ্চ সুদহার, অগ্রিম আয়কর, এইচএস কোডের জটিলতা আর জ্বালানি সংকটে দেশের উদ্যোক্তারা স্বাভাবিক হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, আমলাতান্ত্রিক জটিলতাও। আইএমএফ এর শর্ত মেনে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। রাজধানীতে বিডা আয়োজিত বিনিয়োগ সংলাপে এসব কথা জানান ব্যবসায়ীরা। অনেক কথাবার্তা হলো, অনেকে হলো, কিন্তু আমরা তো কার্যকরী পদক্ষেপ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। যারা বড় বড় ডিফল্টার তারা বহাল তবিয়তেই আছে, কিচ্ছু হয়নি, বেশ লম্বা সময় বড় হয়ে গেল। এটা আমরা আসলে দেখতে চাই। কস্ট অফ ক্যাপিটাল ফর ম্যানুফ্যাকচারিং লং টার্ম শর্ট টার্ম কিভাবে কমানো যায়, এটা একটা বিনীত, যদি আপনারা আমাদেরকে একটা রোড ম্যাপ দিতে পারতেন, আমরা একটা ফোরকাস্টিং করতে পারতাম। দ্বিতীয় হচ্ছে ওই বিদেশি মাল্টিল্যাটারাল পার্টনার, স্পেসিফিকলি আইএমএফ এন্ড আদার্স, এনাদের কথা শুনে সবকিছু করা আমরা কোনো রকমই সমর্থন করি না। তবে আইএমএফ এর পরামর্শে সরকার পরিচালনার অভিযোগ সঠিক নয় বলে জানানো হয় অনুষ্ঠানে। বলা হয়, আগামী বছরের মার্চ নাগাদ খেলাপি ঋণের পরিমাণ ৩৫% থেকে কমিয়ে ৩০%-এর নিচে আনা হবে। খেলাপি ঋণ আদায়ে আইন পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানানো হয়। এ সময় মূল্যস্ফীতি কমে আসলে নীতি সুধার কমানো হবে বলেও জানান গভর্নর। বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি ৫%-এর নিচে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। হঠাৎ করে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভলি কিছু করাটা খুব মারাত্মক রিভার্সাল, পলিসি রিভার্সাল হয়ে যাবে এবং সেটা করাটা উচিত নয় একেবারে। আমাকে দরকার হলে 6 মাস ওয়েট করবো আমরা, কিন্তু টেকসই ভাবে এটাকে আমরা নামিয়ে আনবো এবং আশা করবো পরবর্তী সরকারের সময় মূল্যস্ফীতিকে ৫ বা 4-এ নিয়ে আসতে পারবো, 3-এ নিয়ে আসতে পারবো। অনুষ্ঠানে জানানো হয়, ব্যাংক খাতের সংকট কাটাতে ৭০,০০০ কোটি টাকার দরকার হবে। সেই অর্থের ৩৫,০০০ কোটি টাকার যোগান আসবে আগামী অর্থ বছরের বাজেট থেকে। বাকি টাকা তার পরের বাজেট থেকে নেয়ার পরিকল্পনা রয়েছে। বলা হয়, কর্পোরেট কর হার ধীরে ধীরে কমানোর চেষ্টা চলছে। আমরা যদিও কর্পোরেট ট্যাক্সে 50% থেকে কমাতে 20% করে ফেলছি কিছু কিছু জায়গায়, কিন্তু ইফেক্টিভ রেট অনেক বেশি। কারণ প্রচুর হিডেন আইন কারণ আছে যেগুলো কারণে ডিসঅ্যালাউন্স হয় অনেক বেশি। সেটাও আমরা চেষ্টা করেছি যে এগুলো ধীরে ধীরে কমানোর জন্য। অনুষ্ঠানে জানানো হয়, জ্বালানি সংকট সমাধানে অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে কাজ করছে সরকার। ইন্টিগ্রেটেড এনার্জি এন্ড পাওয়ার সেক্টর মাস্টার, আগে এগুলো আমাদেরকে বিদেশ করে দিত, জায়গা করে দিত, ওয়ার্ল্ড ব্যাংক করে দিত, সেটা করে দিত। তো এখন আমরা এটা নিজেরাই করতেছি। বিনিয়োগ প্রযুক্তির উন্নয়ন ছাড়া দেশের পরিবর্তন হবে না জানিয়ে ব্যবসা বান্ধব টেকসই বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার পরামর্শ দেওয়া হয় আলোচনায়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চলতি অর্থবছর সরকারের লক্ষ্য অনুযায়ী মূল্যস্ফীতি কমিয়ে আনা কোনোভাবেই সম্ভব নয়, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে শুধুমাত্র নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর পাশাপাশি দরকার ছিল সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন। সেই সাথে বিনিয়োগ ও কর্মসংস্থানের স্থবিরতার কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সফলতা পাবে না বলে মত তাদের। রায়হান শোভনের রিপোর্ট। রাজধানীর কাঁচা বাজারগুলো ভরে গেছে শীতকালীন সবজিতে, তবে এখনো কমেনি দাম। প্রায় সব ধরনের সবজি কিনতেই ক্রেতাদের গুনতে হচ্ছে কেজি প্রতি ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত। স্বস্তি নেই চাল ডাল সহ অন্যান্য মুদি পণ্য। এরই মধ্যে রোববার থেকে সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। আমাদের কিনতে হয়, খাইতে হয়, তাই কিনি আসি, কিন্তু সহনীয় পর্যায়ে নেই। শীতকালীন সবজি হিসেবে সবকিছুর দামে বাড়তি, এখনো কোনো কিছু কমতি নেই। কাতল মাছ 5 কেজি কাতল মাছ 450 টাকা দাম, চাইলে দুধ দেখো দাম বেশি। সিন্ডিকেটটা না ভাঙতে পারলে
তো এই দাম কমবে না। বাজারে ভোগ্যপণ্যের দরে তেমন স্বস্তি না থাকলেও পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে ভিন্ন কথা। সংস্থাটির সবশেষ তথ্য অনুযায়ী অক্টোবরে দেশে মূল্যস্ফীতি নেমে এসেছে 8.17%। তার আগের মাস সেপ্টেম্বরে যা ছিল 8.36%। সে হিসেবে মাসের ব্যবধানে দেশে মূল্যস্ফীতির হার কমেছে 0.26%, আর বছরের ব্যবধানে কমেছে 2.7%। এক কথায় যদি বলতে হয় তাহলে আমরা বলতে পারি যে 8%-এর উপরে যখন মূল্যস্ফীতি, তখন সেটা সহনীয় নয়। কারণ আমাদের মতো দেশে মূল্যস্ফীতি 5-6% বেশি হওয়া উচিত নয়। এই সময় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির অনুপাতে দেশে বাড়েনি মজুরি বৃদ্ধির হার। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে অক্টোবরে 8% মূল্যস্ফীতির বিপরীতে মজুরি বৃদ্ধির হার ছিল 8%, যা তার আগের বছরের তুলনায়ও 0.6% কম। এই যে মূল্যস্ফীতির হার যখন মজুরি বৃদ্ধির হার বেশি থাকে, তখন যারা দরিদ্র জনগোষ্ঠী বা স্বল্প আয় জনগোষ্ঠী যারা মজুরির উপর নির্ভর করে আমাদের মতো দেশে, সেখানটায় তাদের কিন্তু প্রকৃত আয়টা কমে যায়। ফলে তারা যে মজুরিটা পায় সেই মজুরি দিয়ে আগের জীবনযাত্রার মানটা রক্ষা করতে পারে না। তাদের পুষ্টি, খাদ্য এবং সামগ্রিক জীবনযাত্রার মান এটা কিন্তু কমতে থাকে। চলতি বছর ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি 6% নেমে আসবে এমন প্রত্যাশা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা। আর বৃহস্পতিবার বিডার এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান, চলতি অর্থ বছরের মধ্যেই মূল্যস্ফীতি নেমে আসবে 5%-এর নিচে, যেখানে চলতি অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামানোর লক্ষ্য সরকারের। এখন 6% আপনি যেটা কমিটমেন্ট করলেন, এটা যদি 7.5 যদি 7 নিয়ে নামায় আনতে পারেন, তবে আমি বলবো যে এটা খুবই ভালো। কারণ সামনে তো নির্বাচন, তো কিন্তু আমার মনে হয় না এটা 6 বা 7 নামায় আনতে। নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসে হয় এবং যদি একটা নতুন সরকার, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে, তখন তো এসে তারা তো একটা ঘরটাকে গোছাতে তো একটা সময় লাগবে, তার বিভিন্ন পলিসি নিতেও সময় লাগবে। কাজেই এই সময়ের মধ্যে, এই অর্থ বছরের শেষের মধ্যেও যে এটা ওই 6% বা 6.5% নেমে আসবে, তার সম্ভাবনা কিন্তু আমার কাছে মনে হয় না। তথ্য বলছে চলতি অর্থ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে গড় মূল্যস্ফীতির হার ছিল 9.22%। 2024-এর একই সময় যা ছিল 10.34%। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বৈধতা নিয়ে দ্বিধাবিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট। দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রায় বলেছেন, চুক্তি প্রক্রিয়া অবৈধ, বিদেশি কোম্পানির সাথে চুক্তি করতে পারবে না অন্তর্বর্তী সরকার। আর কনিষ্ঠ বিচারপতি চুক্তি প্রক্রিয়া চলতে বাধা নেই বলে মত দিয়েছেন। দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া প্রশ্নে রুলের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ থেকে এই রায় এসেছে। নিয়ম অনুযায়ী বিষয়টি শুনানির জন্য এখন তৃতীয় বেঞ্চে পাঠাবেন প্রধান বিচারপতি। এই রিটটি করেছিলেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন। তার আইনজীবী বলেন, বিষয়টি বিচারাধীন থাকায় চুক্তি প্রক্রিয়া চলমান রাখা কোনোভাবেই সঠিক হবে না। মাননীয় চিফ জাস্টিস যখন তৃতীয় বেঞ্চ নির্ধারণ করবেন, সেই বেঞ্চে আবার পূর্ণাঙ্গ শুনানি হবে। শুনানির পরে গিয়ে একটা ফাইনাল জাজমেন্ট আসবে। যেহেতু মিনহোয়াইল একটা প্রিজাইডিং জাজ উনি এটাকে ডিক্লেয়ার করেছেন ইলিগ্যাল হিসাবে, যে কারণে এটা আমি বলছি আনফেয়ার হবে এই প্রজেক্টটাকে ক্যারি অন করা এট দিস স্টেজ। চামড়া খাতে সময় মতো কাঁচা মাল ও কারিগরি সহায়তা পাওয়া যাচ্ছে না, এমনটাই বলছেন এ খাতের ব্যবসায়ীরা, যার প্রভাব পড়ছে রপ্তানিতেও। বৃহস্পতিবার লেদার টেক এক্সপোতে তারা এসব কথা বলেন। এ সময় কাঁচামাল আমদানি শুল্কমুক্ত করতে কাজ করছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। দেশের রপ্তানি পণ্যে দ্বিতীয় অবস্থানে চামড়া খাত। এ খাতের বছরে রপ্তানি $1 বিলিয়ন ঘরে, অথচ প্রথম অবস্থানে থাকা পোশাক রপ্তানি হয় প্রায় $40 বিলিয়ন। এমন বাস্তবতায় চামড়া খাতের প্রসারে দিনব্যাপী শুরু হয়েছে লেদার টেক এক্সপো, যেখানে অংশ নিয়েছে ভারত, পাকিস্তান, চীন সহ 8টি দেশের প্রায় 200টি কোম্পানি। এক্সপোতে অংশ নেয়া দেশীয় ব্যবসায়ীরা জানান, সময় মতো কাঁচামাল, কারিগরি সহায়তা পাওয়া যায় না। এজন্য চাহিদা মতো পণ্য উৎপাদন করা কঠিন হয়, যার প্রভাব পড়ে রপ্তানিতে। সুইং মেশিন আছে, জ্যাক ব্র্যান্ডের, হোজি ব্র্যান্ডের সুইং মেশিন আছে। সাপোর্টটার দরকার হচ্ছে টেকনিক্যাল আইডিয়া এবং প্রপার মেটেরিয়াল সাপোর্ট।
এই দুটো জিনিস হলে তাহলে অবশ্যই আমরা ভালো কোয়ালিটির জুতা রপ্তানি করে ভালো একটা রপ্তানি করতে পারব। অনুষ্ঠানে চামড়া খাত সংশ্লিষ্টরা বলেন, সঠিক নীতি সহায়তা পেলে এ খাতের রপ্তানি $5 বিলিয়ন নেওয়া সম্ভব। এজন্য সবাইকে কমপ্লায়েন্স মানার আহ্বান জানান। একই সাথে কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দাবি করেন। We can connect the technology and the know-how of China, the product development of China, the raw material strengths of our friends from Pakistan, India, Europe, Taiwan, and use the proven cutting and stitching capabilities of Bangladesh. This is a $5 billion industry, and it will not take the time that it took us. But let's also realize that if you want to get to the next level of $5 billion, we will need policy liberalization. এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, রপ্তানি বাড়াতে পোশাকের পর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে চামড়া খাতে। কাঁচামাল আমদানির শুল্ক কমাতে বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর যৌথভাবে কাজ করছে বলেও জানান তিনি। আরএমজি সেক্টরের পরে চামড়ার চেয়ে আর কোনো বেটার সেক্টর আমাদের হাতে আছে যেটাকে আমরা ওই লেভেলে নিয়ে যেতে পারবো। সো আমার আশা থাকবে যে অফকোর্স আমাদের যারা উদ্যোক্তা আছেন তারা ওনাদের মতো করে চেষ্টা করছেন, বাট আমাদের সরকারের পরে পরবর্তীতে যেই সরকার আসবে তারা একইভাবে চামড়া শিল্পকে অগ্রাধিকার দিবেন এবং তারা চামড়া শিল্পে যে পলিসিগত সাহায্যগুলো করা দরকার এটাকে ঠিক একইভাবে টেক্সটাইল এন্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি লেভেলে নিয়ে যাওয়ার জন্য সেটার ব্যাপারে সচেষ্ট হবেন। 3 দিন ব্যাপী 11তম লেদার টেকের এই আসর চলবে 7 ডিসেম্বর পর্যন্ত। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 40 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,886-তে। বেচা কেনা হয়েছে 364 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 34টির, কমেছে 307টির, আর অপরিবর্তিত আছে 44টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। মার্কেট এক্সট্রিমলি বিয়ারিশ সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে। এই সপ্তাহের ওপেনিং ইন্ডেক্স ছিল 5028 এবং অ্যারাউন্ড 141 পয়েন্টসের একটি কারেকশন হয়ে এখন ফাইনাল ইন্ডেক্স ক্লোজ হচ্ছে 4887 পয়েন্টস। পাশাপাশি মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্নওভার ছিল মাত্র 400 কোটি টাকার মতো, অর্থাৎ মার্কেটে ইনভেস্টররা যথেষ্ট কমই পার্টিসিপেট করছে বলে আমরা মনে করি। পার্সেন্টেজের দিক থেকে আজকে মাত্র 9% কোম্পানির প্রাইস বাড়তে দেখা গিয়েছে, কমেছে অলমোস্ট 80% কোম্পানির প্রাইসে, এবং অপরিবর্তিত ছিল মাত্র 11% কোম্পানির প্রাইসে। সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল টেক্সটাইল সেক্টরে, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে। ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে ব্র্যাক ব্যাংক এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামীণ ব্যাংক। বিমান সরবরাহের লক্ষ্যমাত্রা কমিয়েছে ইউরোপিয়ান উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। চলতি বছর বাৎসরিক বাণিজ্যিক বিমান সরবরাহ সংখ্যা নামিয়ে আনা হয়েছে 790টিতে। জনপ্রিয় A32 সিরিজের বিমানের গুণগত ত্রুটি ধরা পড়ায় এমন সিদ্ধান্ত এয়ারবাসের। সেই সাথে অন্তত 600 বিমান আবারও পরীক্ষা করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের অন্যতম শীর্ষ বাণিজ্যিক বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাস গেল অক্টোবরে প্রতিষ্ঠানটির জনপ্রিয় A320 সিরিজ বোয়িং 737-কে ছাড়িয়ে যায়, স্থান করে নেয় ইতিহাসে সবচেয়ে বেশি সরবরাহ করা মডেল হিসেবে। সম্প্রতি এয়ারবাসের A320 সিরিজে ব্যবহৃত কিছু ফিউজেলেজ প্যানেলে গুণগত ত্রুটি ধরা পড়ে, আর তাই উৎপাদনে থাকা পরীক্ষাধীন এবং এরই মধ্যে সরবরাহ করা 600টিরও বেশি বিমান আবারও পরীক্ষা করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। এতে চলতি বছর বাণিজ্যিক বিমান সরবরাহের লক্ষ্যমাত্রা 790টিতে নামিয়ে এনেছে এয়ারবাস, যেখানে সরবরাহের লক্ষ্য ছিল 820টি। মঙ্গলবার এয়ারবাসের সিইও গুইলাম ফাউরি জানান, নভেম্বর মাসেও ফিউজেলেজ প্যানেলের সমস্যা বিমান সরবরাহে প্রভাব ফেলেছে। গত নভেম্বরে 72টি বিমান সরবরাহ করা হয়েছে, যা প্রত্যাশার চেয়ে অনেক কম। তবে প্রতিষ্ঠানটির দাবি, সরবরাহের সংখ্যা কমলেও নেতিবাচক প্রভাব পড়েনি আর্থিক লক্ষ্যমাত্রায়। সম্প্রতি জেট পরিদর্শনের প্রস্তুতি নেওয়ার সময় এয়ারবাসের প্রকৌশলীরা A320 ফিউজেলেজ প্যানেলের একটি বৃহত্তর সেটে ত্রুটি খুঁজে পান। এসব জেটের প্রায় 40% এখনও অ্যাসেম্বলি লাইনেই রয়েছে। গুণগত ত্রুটি সামাল দিয়ে উৎপাদন স্বাভাবিক করতে এখন পূর্ণ সক্ষমতায় কাজ করছে এয়ারবাস। তবে শিল্প বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বাধা বিমান নির্মাণ খাতে স্বল্প মেয়াদী অস্থিরতা তৈরি করলেও দীর্ঘমেয়াদে জনপ্রিয় A320 সিরিজের চাহিদায় বড় কোনো প্রভাব ফেলবে না।
এদিকে এয়ারবাসের বিমান সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়বে বেশ কয়েকটি এয়ারলাইন্সে। ব্যাঘাত ঘটবে নতুন রুট চালু বা ফ্লিট সম্প্রসারণের পরিকল্পনায়। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।